গত 2 দিন ধরে তিনি ছিলেন অনেকটা গৃহবন্দী অবস্থায়, আর এরপরই গভীর রাতে চুপিসারে দেশ ছাড়লেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে নেই কোনো বিশাল প্রোটোকল, নেই কোনো সফর সঙ্গী, এমনকি নিজের লাগেজটা বয়ে নেওয়ার জন্য কোনো কুলিও নেই তার সাথে। একাকী নিঃসঙ্গ অবস্থায় তড়িঘড়ি করে তিনি হেঁটে যাচ্ছেন বিমানবন্দরের দিকে। যে মানুষটির বিদায় নেওয়ার কথা ছিল কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো সংবর্ধনার মধ্য দিয়ে, সেই মানুষটিকে কেন এভাবে রাতের অন্ধকারে দেশ থেকে চলে যেতে হলো? কেন তার জীবনে নেমে এলো এমন করুণ পরিণতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং একটি স্থির চিত্র ঘিরে এখন মানুষের মনে একটাই প্রশ্ন: কি এমন ঘটল যে ক্ষমতা ছাড়ার পরপরই তাকে এমন নিঃসঙ্গ অবস্থায় দেশ ছাড়তে হলো? গত পরশু রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও এবং একটি স্থির চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের টাইমলাইন থেকে শুরু করে বিভিন্ন পেজ বা গ্রুপে কেবল এই একটি বিষয় নিয়েই আলোচনা চলছে। ভাইরাল হওয়া এই ভিডিও এবং ছবি দিয়ে দাবি করা হচ্ছে যে গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন। বলা হচ্ছে রাত 3:05 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশ ছেড়েছেন। চারদিকে এই খবরটি খুব দ্রুত চাউর হয়ে গেছে, কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে আসলেই কি তাই? তিনি কি সত্যিই দেশ ছেড়েছেন? আর যদি ছেড়েই থাকেন, তবে এত তাড়াহুড়ো কিসের? নতুন সরকার মাত্রই দায়িত্ব নিল, স্বাভাবিকভাবেই নতুন সরকারকে তার অনেক কিছু বুঝিয়ে দেওয়ার কথা ছিল। অনেকেই একটু আক্ষেপ বা কিছুটা সমালোচনার সুরেই বলছেন, নতুন সরকারকে তো তার অনেক কিছু শেখানোর ছিল, কারণ নতুন সরকার, নতুন লোকজন, তারা তো একা একা পথ চলতে পারবে না। বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয়, কোন পথে দেশকে এগিয়ে নিতে হয়, সেই পাঠ তো তার কাছ থেকেই পাওয়ার কথা ছিল। এমনকি গত 1.5 বছরে দেশে কিভাবে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে মবের রাজত্ব কায়েম করা হয়েছিল এবং সেই মবকে কিভাবে দিনের পর দিন ব্যবহার করতে হয়, সেই সব কৌশল তো তার ভালোই জানা। সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের কিভাবে সন্ত্রাস বিরোধী আইনের মতো কঠিন ধারায় জেলে ভরতে হয়, সেই সব অভিজ্ঞতাও তো তিনি নতুন সরকারের কাছে খাতা কলমে হস্তান্তর করে যেতে পারতেন। এই বিষয়গুলো না বুঝিয়ে দিয়ে তিনি কেন এত দ্রুত চলে গেলেন, সেটা অনেকের কাছেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কথা ছিল এই দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়ার পর নতুন সরকার তাকে খুব ঘটা করে একটি বিদায়ী সংবর্ধনা দেবে। হয়তো সেই সংবর্ধনাটি হতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে জায়গাটি অনেক বেশি পরিচিত এবং উন্মুক্ত। সেখানে হয়তো লাখ লাখ বা কোটি মানুষের সমাগম হতো। মানুষ এসে তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাত। কিন্তু সেই আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগেই তিনি কেন এভাবে নীরবে চলে গেলেন? এখন অনেকের মনেই সন্দেহ জাগছে, এই ভিডিওটা কি সত্যি গত রাতের, নাকি পুরনো কোনো ভিডিও এখন নতুন করে ভাইরাল করা হয়েছে? চলুন পুরো প্রেক্ষাপটটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। কেন তিনি এত তড়িঘড়ি করে চলে যাবেন, সেই কারণগুলো খুঁজলেই হয়তো অনেক উত্তর মিলে যাবে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটির পাশাপাশি একটি স্থির চিত্র বা ছবিও মানুষের নজর কেড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি একা নন, তার সাথে তার মেয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আর মাস্ক পরা অবস্থায় যিনি দাঁড়িয়ে আছেন, তাকে দেখে অনেকেই বলছেন যে তিনি হলেন বিনিয়োগের ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত আশিক চৌধুরী, যিনি গত 1.5 বছরে বাংলাদেশকে নাকি বিনিয়োগে ভরিয়ে দিয়েছিলেন। তবে মাস্ক পরা থাকায় তিনি আসলেই আশিক চৌধুরী কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ছবিটা যে কোনো একটি বিমানবন্দরের ভেতরের, সেটা দেখেই বোঝা যায়। কিন্তু এই ছবিটা যে গত রাতেরই, সেটার শতভাগ নিশ্চয়তা দেওয়া কঠিন, কারণ আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেক গুজব ছড়ায়। পুরনো ছবিকে নতুন বলে চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তারপরেও অনেকেই বিশ্বাস করতে চান যে তিনি দেশেই আছেন এবং দেশেই থাকবেন, কারণ দেশে তার নিজের হাতে গড়া অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করার জন্য হলেও তার দেশে থাকা প্রয়োজন। তাছাড়া দায়িত্ব শেষ করার রাতেই যদি কেউ এভাবে দেশ ছেড়ে চলে যান, তবে বিষয়টি দেখতে মোটেও ভালো দেখায় না। গত 1.5 বছরে তিনি এমনিতেই নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন। এখন যদি তিনি সত্যিই এভাবে পালিয়ে যান, তবে সেই সমালোচনা আগের চেয়ে 100 গুণ বেড়ে যাবে। তিনি একজন জ্ঞানী মানুষ, তার তো এই বিষয়টি খুব ভালোভাবে জানার কথা। তাহলে তিনি কেন এমন একটি সিদ্ধান্ত নেবেন? কেন তাকে এভাবে চলে যেতে হবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। আমরা গতকালকেই দেখেছি আদালতে একটি রিট দায়ের হয়েছে। গণভোটের রায় বাতিল করার জন্যই এই রিট করা হয়েছে। অর্থাৎ তার সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আদালতে এখন আইনি লড়াই শুরু হয়ে গেছে। আইন বিশেষজ্ঞরা ধারণা করছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে নেওয়া অসংখ্য বিতর্কিত বা অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আদালতে একের পর এক রিট হতে থাকবে। আর যখন একের পর এক মামলা বা রিট শুরু হবে, তখন পরিস্থিতি সামাল দেওয়া তার জন্য বেশ কঠিন হয়ে পড়বে। তার সরকারের আমলে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। সংবিধান বিরোধী নানা অধ্যাদেশ জারি করা, সংবিধান বিরোধী নানা আইন তৈরি করা, এমনকি নির্বাহী ক্ষমতার জোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো বড় সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে মবের রাজত্ব বা উচ্ছৃঙ্খল জনতার শাসন কায়েম করা, বেআইনি পথে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করা এবং গায়ের জোরে আইন সংশোধনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার সরকারের বিরুদ্ধে। এই বিষয়গুলো নিয়ে যখন আদালতে প্রশ্ন উঠবে, তখন সেগুলোর জবাব দেওয়া খুব একটা সহজ কাজ হবে না। সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিচারের জন্যই মূলত ১৯৭৩ সালে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে যে সেই আদালতে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই শেখ হাসিনার বিচার করা হয়েছে। যে আদালতে শেখ হাসিনা নিজে একসময় রাজাকারদের বিচার করেছিলেন, সেই একই আদালতে তাকে দাঁড় করানো হয়েছে। অনেকেই মনে করেন শুধুমাত্র স্বাধীনতা বিরোধীদের খুশি করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। আইন বিশেষজ্ঞরা বা সমালোচকরা বলে থাকেন শেখ হাসিনার বিচার তো দেশের নিয়মিত আদালতেও হতে পারত, অথবা যদি আলাদা করে বিচার করার খুব বেশি প্রয়োজন মনে হতো, তবে তার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারত। কিন্তু ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাটা দেশে এবং বিদেশে চরমভাবে সমালোচিত হয়েছে। এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে যে রায় দেওয়া হয়েছে, তা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে কম জল ঘোলা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিচার প্রক্রিয়ার মান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। বিচারের মেরিট বা গুণগত মান, আইনজীবীদের ভূমিকা এবং এত দ্রুত গতিতে একটি বিচার কাজ শেষ করে ফেলা, এই সব কিছু নিয়েই তারা সন্দেহ প্রকাশ করেছে। এই সব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, তখন অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো হয়তো শুধু একটি রাজনৈতিক দলের অভিযোগ। কিন্তু যখন আন্তর্জাতিক মহল বা মানবাধিকার সংগঠনগুলো কোনো বিষয়ে প্রশ্ন তোলে, তখন সেই বিষয়টিকে খুব সহজে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এই সব আইনি জটিলতা এবং আন্তর্জাতিক চাপের কথা চিন্তা করেই কি ডক্টর ইউনূস দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? তিনি হয়তো বুঝতে পারছিলেন যে আগামী দিনগুলোতে তাকে একের পর এক আইনি নোটিশ আর লিটের মুখোমুখি হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, তিনি নিজের ৬৬৬ কোটি টাকার কর বা ট্যাক্স মওকুফ করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই বিশাল অঙ্কের কর মওকুফের বিরুদ্ধে যে আদালতে রিট হবে, সেটা অনেকটাই নিশ্চিত। এছাড়া সরকারের প্রধান হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলো বাতিল করে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই বিষয়গুলো নিয়েও আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে। শুধু তাই নয়, তিনি অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। গ্রামীণ ব্যাংকে সরকারের যে ২৫% মালিকানা ছিল, সেটি কমিয়ে মাত্র ১০% করা হয়েছে। রাষ্ট্রের সম্পদ এভাবে কমিয়ে দেওয়ার বিরুদ্ধেও যে কোনো সময় রিট হতে পারে। এরকম অসংখ্য অভিযোগ এবং আইনি ফ্যাসাদ তার জন্য অপেক্ষা করছে। জীবনের এই শেষ বয়সে এসে আদালতে দৌড়াদৌড়ি করা, একের পর এক মামলার জবাব দেওয়া এবং আইনি কাঠাগড়ে দাঁড়ানোর মতো কঠিন পরিস্থিতি যেন ফেস করতে না হয়, সেই ভয় থেকেই কি তিনি দেশ ছেড়ে চলে গেলেন? যদিও ভিডিওটি এবং ছবিটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, তারপরেও ছড়িয়ে পড়া এই ভিডিওতে আমরা যা দেখছি তা সত্যিই অবাক করার মতো। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি খুব তড়িঘড়ি করে নিজের লাগেজ নিজেই সামলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন। বিমানবন্দরে হয়তো কোনো স্টাফ বা সাধারণ কেউ তাকে চিনতে পেরে দূর থেকে ভিডিওটি ধারণ করেছেন এবং পরে সেটি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন। আর যে স্থির চিত্রের কথা বলা হচ্ছে, সেখানে তার নিঃসঙ্গতা আরও বেশি স্পষ্ট। তার মেয়ে বা নাতনি যাই হোক না কেন, তার সাথে খুব বেশি কেউ নেই। ছবিটা বেশ অস্পষ্ট হওয়ায় নির্দিষ্ট করে কাউকে চেনা যাচ্ছে না। কিন্তু একটা বিষয়ে একদম পরিষ্কার,
তার চারপাশে কোনো লোক লস্কর নেই।